নমস্কার বন্ধুরা, আজ বলবো অমিত কুমার বিশ্বাসের উপন্যাস ৫ কুড়ুনির মা নিয়ে। লেখার ক্ষেত্রে বাঙালি লেখকের জীবন দর্শন ও লৈখিক সূত্রে নানা অভিমত দাঁড় করানো যেতে পারে, বা লেখকরাই নিজেরাই নানা কৈফিয়ত নামায় সেই জীবন দর্শনের কথা নানাভাবে ব্যক্ত করেছেন। কারো কারো ক্ষেত্রে লেখার ক্ষেত্রে অভিজ্ঞতা তেমন গুরুত্বপূর্ণ নন, তারা কল্পনার ওপর জোর দিয়েছেন। কেউ কেউ ভূগোলকে দূর থেকে সামান্য দেখেই সাজিয়ে নিয়েছেন, আবার কেউ কেউ ভূগোলকে যথার্থভাবে গুরুত্ব দিয়েছেন এবং ভূগোলের সমাজ বাস্তবতাকে, তার পুঙ্খানুপুঙ্খ বাস্তবতাকে সে নানাভাবে নির্মাণ করেছে। আর একজন লেখকের অবস্থান, যদি তিনি যে চরিত্রকে নির্মাণ করছেন তার পাশাপাশি হয়, বা যে ভূগোলকে একজন লেখক তার আখ্যানে সাজাচ্ছেন সেই ভূগোলের মধ্যে যদি সেই লেখকের বসবাস হয়, তাহলে তার চরিত্ররা, তার বক্তব্য, তার কাহিনী সজ্জা, গল্পবিন্যাস, গল্পপালা সবই জীবন্ত হয়ে ওঠে। এই কথাগুলো বলা জরুরি হয়ে উঠল মূলত অমিত কুমার বিশ্বাসের এই ৫ কুড়ুনির মা উপন্যাসটির ক্ষেত্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি আমরা পড়েছিলাম। এই ২০২৫ সালে দাঁড়িয়ে সেই ১৯৫০ সালে লেখা ইছামতি তীরবর্তী জনজীবন এখন কেমন আছে, এখন তার অবস্থান কেমন? অমিত কুমার সেই জীবনচিত্রই রচনা করেছেন। ইছামতি তীরবর্তী জনজীবনের সঙ্গে, জনসংস্কৃতির সঙ্গে, নদী সংস্কৃতির সঙ্গে তার নিত্য যোগাযোগ। আমরা যারা অমিত কুমার বিশ্বাসের সঙ্গে অত্যন্ত পরিচিত, তারা জানবেন যে অমিত কুমারের ভাত সংস্কৃতির বাদে, কর্মসংস্থান বাদে বাকি সময়টাই কাটে সেই বনগ্রামের আলসে বিল পাড়ে, ইছামতির আলসে বিল পাড়ে। ইছামতির অনেক বাঁক, সেদিনের বিভূতিভূষণের ইছামতি আর আজকের ইছামতি এক নয়। তার অজস্র বাঁক, হাওর, বিল, মরা নদী, এই বাঁকে বাঁকে ইতিহাস জড়িয়ে আছে। এই বাঁকে বাঁকে মেঠো বাংলার নিজস্ব সুর জড়িয়ে আছে। সেই মেঠো বাংলার নিজস্ব সুর, নদী সংস্কৃতি, নিসর্গ প্রকৃতি, মাঠঘাট, কৃষি সংস্কৃতি, জনজীবনের নিজস্ব রূপবৈচিত্র্য নিয়ে তিনি এই আখ্যান পরিক্রমা করেছেন। ভাষার ক্ষেত্রে তার নিজস্বতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এ আখ্যানও সেই স্বতন্ত্রতা বজায় আছে। বলা ভালো,
ভাষার নিজস্ব গুণে আখ্যান এগিয়ে গেছে। চরিত্রের মুখে আঞ্চলিক কথ্য ভাষা, তথাকথিত মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের মুখে সাধারণ বাংলা, আর লেখকের বর্ণনায় কাব্যগন্ধি চিত্রকল্পময় গদ্য ভাষা। এই যে ইছামতির বাংলা, তার সামগ্রিক সত্য নিয়ে তিনি এই আখ্যান বলেছেন। এবং সবচেয়ে বড় কথা, জরুরি কথা, তিনি এই মেঠো বাংলার নিজস্ব সুরকে, নিজস্ব সম্পদকে অস্বীকার করেননি। কোনো রকম কৃত্রিমভাবে বা বানিয়ে বলার অবকাশ নেই। জীবনের প্রাণতরঙ্গে যে সুর বেজে ওঠে, ইছামতির তীরে থাকা আজকের সেই জনবিন্যাসের যে সুর, লোকায়ত বাংলার সুর, মেঠো বাংলার সুর, পল্লীগান, লোকগানের মধ্য দিয়ে ছড়া প্রবাদ ধাঁধা, নিসর্গের বহুবিধ আস্তরণের মধ্য দিয়ে কত রকম গাছপালা, কত রকম ফসল, তার মধ্য দিয়ে তিনি চরিত্রদের এগিয়ে নিয়ে গেছেন। জনসমষ্টির মধ্যেও মূল হয়ে উঠেছে পাঁচি, একটি মেয়ে, একটি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। এই মেয়ে বিভূতিভূষণের অপু বা দুর্গা নয়। সেদিনের আর্থসামাজিক পরিকাঠামো থেকে আজকের আর্থসামাজিক পরিকাঠামো ভিন্ন। সেদিনের ক্ষুধা থেকে আজকের ক্ষুধা ভিন্ন। সেদিনের যৌন নির্যাতন, যৌন প্রতারণা ছিল না, আজ তা অবধারিতভাবে বড় হয়ে উঠেছে। ফলে অপু দুর্গার ভাষা থেকে পাঁচির ভাষাও ভিন্ন। বিভূতিভূষণের যে গ্রাম বাংলা, বিভূতিভূষণের যে নিসর্গ প্রকৃতির মানুষকে নিজস্ব পরিমণ্ডলে উপস্থাপনের সত্য, তা পরবর্তীকালের বাংলা উপন্যাসে নানাভাবে এসেছে। নলিনী বেরার যদি শবর চরিতের কথা বলি, তাহলে দেখা যাবে সেখানকার শবর লোধারা সেই বনকে আঁকড়ে ধরেই বেঁচে আছে, এবং সেই বনভূমি ধীরে ধীরে মাফিয়াদের হাতে, মাতব্বরদের হাতে, প্রশাসনের হাতে চলে যাচ্ছে। যে মানুষ এতকাল বনকে নিজের সম্পদ বলে জেনে এসেছিল, বনকে আঁকড়ে ধরেই বেঁচে এসেছিল, পুঁজিবাদের বিকাশে, ভোগবাদের বিকাশে সেই বন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। বা দেবেশ রায়ের তিস্তা পাড়ের বৃত্তান্ত, তিস্তা পুরাণে যে তিস্তা তীরবর্তী নিসর্গ প্রকৃতির কথা দেখেছি, বা ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের লেখায় সেই সুন্দরবন বাদা ভূমির যে জীবনচিত্র দেখেছি। অমিত কুমার ইছামতির গ্রাম বাংলাকে অঙ্কন করেছেন। নলিনী বেরা যেখানে বৃহৎ পটভূমিকায় গিয়েছেন, দেবেশ রায়ও বৃহৎ পটভূমিকায় তা অঙ্কন করেছেন। অমিত কুমার ক্ষুদ্র পটভূমিকায়। পটভূমি ক্ষুদ্র হলেও সেই ইতিহাস, ভূগোল, জনসংস্কৃতিকে অস্বীকার করেন। লোকায়ত বাংলার পাশে দাঁড়িয়ে আছে ইতিহাসের অবক্ষয়। ইছামতি উপন্যাসে যে গয়ামেম মোল্লাহাটির বিবরণ পেয়েছি, গয়ামেমের নামে যে জমি বৃত্তান্ত ছিল,
সাহেবদের দান করা নীলকুঠি ছিল, সেসব আস্তে আস্তে ব্যক্তি মালিকানার অংশ হয়ে যাচ্ছে। এবং এই জনবিন্যাসের অংশ সেগুলোকে রক্ষা করে এসেছিল একদা, এবং সেই নিসর্গ প্রকৃতির মধ্যেই তাদের বসবাস ছিল। কিন্তু মাতব্বর, মাফিয়া, প্রশাসন সেগুলি দখল করে নিচ্ছে। এই মানুষগুলি যেন সেখানে উদ্বাস্তু হয়ে যাচ্ছে। আর একটা বড় বিষয়, যেহেতু সেই বনগাঁ, ইছামতি তীরবর্তী বনগাঁ, সেই সব অঞ্চলে উদ্বাস্তু মানুষের একটা বসবাস আছে। দেশভাগ, মুক্তিযুদ্ধের পর উদ্বাস্তুদের একটা বড় অংশ সেখানে এসেছে। তারা তো তাদের ভাষা সংস্কৃতি হারিয়েইছে। ভাষা সংস্কৃতি হারিয়ে এই মেঠো বাংলার সংস্কৃতিকে গ্রহণ করেছে। তারাও অস্তিত্ব সংকটে ভুগছে। তাদের জীবন বিন্যাস বিবিধ জনগোষ্ঠীর মানুষ, বিশেষ করে নিম্ন বর্গের, নিম্নবিত্ত মানুষের, তাদের জীবনাচরণকে তিনি দেখেছেন লোকায়ত দর্পণে। পুঁজিবাদ, ভোগবাদ ও কর্পোরেট বাংলার বিপরীতে গিয়ে বাংলার আরেক বাংলার জীবনচিত্র এখানে আছে, যা মেঠো বাংলা, বা বলা ভালো আমাদের প্রকৃত বাংলা। তার এত রূপ, তার এত বৈচিত্র্য, তার এত ফসল, তার এত গাছপালা, তার এত পরিধি বলে বোঝানো যাবে না। তার জন্য জরুরি উপন্যাসটি পড়া। অজস্র পাখি, অজস্র নদীবাঘ, অজস্র বিল, অজস্র মাছ, এবং তার সঙ্গে জুড়ে আছে ইতিহাস। ইতিহাসকে তিনি অস্বীকার করেননি। ইতিহাসের পশ্চাৎপট ধরেই তিনি বর্তমানের মানুষকে আখ্যানে নামিয়েছেন, এবং তাদের সংকট, সংশয়কে নিয়ে অস্তিত্বের যে স্বরলিপি তিনি নির্মাণ করেছেন তা অভূতপূর্ব। বাংলা উপন্যাসকে যারা নিজস্বভাবে বাংলা উপন্যাসের সক্রিয় স্বর, নিজস্ব স্বর যেখানে যেভাবে ঘোষিত হতে থাকে একজন লেখকের স্বতন্ত্রতায়, অমিত কুমার সেই পথেই চলেছেন। ইছামতির তীরে অজস্র লোককথা, অজস্র লোকগান এবং আখ্যানের যে কেন্দ্রীয় চরিত্র পাঁচি, সে অজস্র ছড়া, প্রবাদ, কখনো ব্যঙ্গ শ্লেষে ভরিয়ে দেয়। সে আসলে জনজীবনের বিচ্ছিন্ন অংশ নয়, আমাদের বঙ্গ সংস্কৃতির বিচ্ছিন্ন অংশ নয়। সেই ঐতিহ্যকে, সেই ইতিহাসকে সে টেনে এনেছে। এবং আরও একটি জরুরি কথা, তা হলো এই নিসর্গ প্রকৃতির মানুষরা একটা লড়াই দিচ্ছে। সে লড়াই হলো বনভূমিকে রক্ষা, বলা ভালো দেশজ সংস্কৃতিকে রক্ষার। স্কুল পাঠ্যের যে শিক্ষা, তার বাইরেও যে লোক বাংলার শিক্ষা, যে শিক্ষা বোঝায় বাঙালির করণীয় কী, বাঙালির ঐতিহ্য
বাঙালির সংস্কৃতিকে মর্মে মর্মে প্রবেশ করায়। সেই শিক্ষা এই চরিত্রদের মধ্যে আছে এবং প্রবলভাবে তারা দেশীয় সংস্কৃতিকে বাঁচানোর চেষ্টা করছেন। যে কথা দেবেশ রায়ের উপন্যাসে বারবার পাবো, বা দেবেশ রায় যা গুরুত্বপূর্ণ বীক্ষণে প্রমাণিত করেছেন যে আমাদের সাহিত্যের ঐতিহ্য কোথায়, আমাদের সাহিত্যের ঐতিহ্যকে ধরেই কিভাবে আধুনিকতা, উত্তর আধুনিকতার টেক্সট নির্মিত হতে পারে। অমিত কুমার বিশ্বাসও সেই পথের শিল্পী। আখ্যানের টেক্সট নিয়ে তিনি তেমন ভাঙাচোরা করেননি, কিন্তু তিনি যেটা করেছেন তা হলো বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পুরোপুরি স্বীকার করে মেঠো বাংলা ও নিসর্গ বাংলার সম্পদ, জনসংস্কৃতির সম্পূর্ণ অংশকে পুরোপুরি স্বীকার করে, বা বলা ভালো সেই জনপদ জীবনের সঙ্গে তিনি নিত্যদিন ভ্রমণরত হওয়ার ফলে তার সমস্ত সত্যই তিনি জানেন। সেই লোকভাষা, আঞ্চলিক বাংলা, তার গড়ন ভরণ, তার রূপ, সংস্কৃতি, বৈচিত্র্যকে তিনি এক লহমায় টেনে আনেন। আর তা বেঁচে থাকে লেখকের নিজস্ব জীবন দর্শনে, গদ্য ভাষার সক্রিয়তায়, লিরিক মেশানো কাব্যময়তায়, যা কাল থেকে মহাকালে পৌঁছে যাচ্ছে। বিভূতিভূষণের সেই ইছামতির বাংলা আজ 21 শতকে কেমন আছে, কতটা পরিবর্তন ঘটেছে, কতটা নতুনত্ব এসেছে, তার ভাঙন কতটা ঘটেছে, তার মানুষ, ইছামতির তীরবর্তী মানুষ আজ কেমন আছে, নতুন প্রজন্ম কেমনভাবে বাঁচছে, ভোগবাদের বিকাশে, পুঁজিবাদের বিকাশে, কর্পোরেট রাজের বিকাশে তারা কি নিজেদেরকে সেই জীবন স্রোতে ভাসিয়ে দিয়েছে, না আজও বঙ্গদেশের নিজস্ব সম্পদকে আঁকড়ে তারা বাঁচছে। এবং বিভূতিভূষণের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনকে ধরেই তিনি এগিয়ে গেছেন, অনুকরণ করেননি। অনুকরণ করার কোনো প্রয়োজনই হয়নি, কারণ সেই আলসে বিলে তিনি নিত্যদিন ভ্রমণরত। ইছামতি তীরবর্তী মানুষ, জনসংস্কৃতি, পল্লী বৈচিত্র্য, মেঠো বাংলার তিনি সবটা জানেন। আর জানেন বলেই তিনি আখ্যানে পর্বে পর্বে সাজিয়ে দিয়েছেন তার ইতিহাসকে ধরে, তার ভূগোলকে ধরে। একথা অত্যন্ত জোরের সঙ্গে ঘোষণা করা যায় যে আজকের বাংলা উপন্যাসে পল্লী বাংলা, নিসর্গ প্রকৃতি, লোকায়ত বাংলা, জনপদ জীবনের কথা যে সমস্ত উপন্যাসে উঠে আসছে, সেগুলির মধ্যে এই অমিত কুমার বিশ্বাসের 5 কুড়ুনির মা উল্লেখযোগ্য সংযোজন। এ নিয়ে কোনো দ্বিমত নেই, অন্তত আমার কাছে। ধন্যবাদ।